মঞ্জু নামের একটা মহিলা ছিল যার প্রতি একটা অনেক বড় বৈজ্ঞানিক ছিল। তাকে প্রায়ই গবেষণার জন্য নতুন জায়গায় যেতে হতো। একদিন তার প্রতি বিক্রম অনেক খুশি হয়ে বাড়ি ফেরে। মঞ্জু, ও আমার মঞ্জু, কোথায় তুমি? এখানে এসো না, একটা দারুণ সুখবর আছে। হ্যাঁ হ্যাঁ, কি যে হলো? এমন কি ব্যাপার যে তুমি এত খুশি হয়ে লাফ দিচ্ছ? আমিও তো জানি একটু ব্যাপারটা। মঞ্জু বিক্রমের সাথে কথা বলতে থাকে, তখনই তার মেয়ে স্কুল থেকে ফিরে আসে। আরে বাহ বাবা, আজকে তো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে। আর আপনারা এত খুশি আছেন কেন? আরে আমার মা, আমার প্রমোশন হয়ে গেছে, প্রমোশন। কি? কি সত্যি? বাহ, এটা তো হওয়ারই ছিল। তুমি যে এত পরিশ্রমের সাথে কাজ করতে। হ্যাঁ মঞ্জু, তুমি ঠিকই বললে। এবার আমরা আমার মেয়েকে বড় স্কুলে পড়াবো, আর আমার অনেক টাকাও বেড়ে যাবে। হ্যাঁ, পুরো 3 গুণ মাইনে হবে। আর আমি তো এই অফিসে চাকরিও করব না, একটা বরফের জায়গায় যাব ওইখানে পরীক্ষা করতে, যে ওখানে আর কি কি পাওয়া যায়। কি? কিন্তু এটা তো ভালো ব্যাপার নয়। তুমি এত দূরে একা থাকবে কি করে? আরে মঞ্জু, কখনো কখনো একটু সিদ্ধান্ত এরম নিতে হয়। আর চিন্তা করো না, আমি তো শুধু 1 বছরের জন্যই ওইখানে যাব, আর তারপর ছুট্টে তোমাদের দুজনের কাছে এসে এইখানেই আমি থাকবো। ঠিক আছে, যেটা তুমি ঠিক ভাবো। আমি তোমার সাথে আছি, তুমি শুধু সাবধানে থেকো। বিক্রমের কথা শুনে মঞ্জু বেশি খুশি ছিল না, কিন্তু সে বিক্রমের খুশিকে নিজের খুশি মেনে নিল। 3 দিনের পর বিক্রম কাজের জন্য বেরিয়ে যায়। নতুন জায়গাটা বরফও তুল্য ছিল, আর বিক্রম পুরো দ্বীপে একাই ছিল। জায়গাটা তো নিস্তব্ধ, মনে হয় আমাকে ছাড়া কেউ থাকে না। ভালোই হলো, এখানে আমাকে ডিস্টার্ব করার জন্যে এখন কেউই রইল না। বিক্রম নিশ্চিন্ত হয়ে নিজের কাজ করতে লাগে। আর 2-3 দিন পেরিয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ বিক্রম কিছু আওয়াজ শুনতে পায়। সেটা কারুর জোরে কাঁদার আওয়াজ ছিল। আরে, এটা কি? এই আওয়াজটা এখান থেকে কি করে আসছে? এখানে তো আমাকে ছাড়া আর কেউই থাকে না। বিক্রম আওয়াজের দিকে যেতে লাগে আর অনেক দূরে চলে যায়। একটু এগিয়ে গিয়ে বিক্রম একটা ইগলু দেখতে পায়। আওয়াজটা ইগলুর ভেতর থেকে আসতে থাকে, আর ভেতরে তীব্র আলোও থাকে। আরে এ কি? এখানে তো একটা বড় ইগলু আছে, কিন্তু আমাকে তো বলেছিল এই আইল্যান্ডে তো কেউই থাকে না, পুরো নিস্তব্ধ। বিক্রম ধীরে ধীরে এগিয়ে যায় আর ইগলুর ভেতরে দেখে। ভেতরে একটা ডাইনি আর তার মেয়ে থাকে। ডাইনির মেয়ে জোরে কাঁদতে থাকে। বিক্রম এই দৃশ্যটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তার আন্দাজও ছিল না যে আশেপাশে এমন বিপদ হবে। আরে, এটা কি রে? এখানে তো ডাইনি আর তার মেয়ে, এটা তো ভয়ানক জায়গা রে। আরে আমার সোনা মেয়ে, এবার কান্না বন্ধ করে দে। আমি তোকে বললাম যে তোর বাবা অনেক দূরে থাকে, আর ও একদিন তোর সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। তুই এইভাবে কান্নাকাটি করলে আমার কি ভালো লাগবে? না না না, আমি কিছুই জানি না মা। আজকে আমার জন্মদিন, আর আজকে যদি বাবা না আসে তো আমি কেক কাটবো না। এতটা বলে ডাইনির মেয়ে আরও জোরে কাঁদতে লাগে। বিক্রম এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। তার পায়ের শব্দটা ডাইনি শুনে নেয় আর বাইরে চলে আসে। ডাইনিকে সামনে দেখে বিক্রম ভয়ে কাঁপতে লাগে। কে আছো তুমি? আর এখানে কি করছো? তোমাকে আগে তো কখনো দেখিনি। ও ও, ওই ও ও আমি ওই আরে, আমি কি? আর কিছু বলবে কি নয়? বা তুমি বোবা আছো? ভয়ে বিক্রমের মুখ থেকে একটাও শব্দ বেরোয় না। কিন্তু তারপর বিক্রম সাহস করে বলে, আমি বৈজ্ঞানিক। এই জায়গাতে আমি একটা গবেষণা করতে এসেছি, বিশ্বাস করো। আমায় বলেছিল যে এই জায়গায় কেউই থাকে না, কিন্তু তুমি আর তোমার মেয়ে এখানে আছো। ও তবে তো তোমার অনেক বড় ভুল ধারণা হয়েছে, কারণ এটা আমার ঘর আছে আর আমি এখানেই থাকি। এবার বলো আমি তোমার সাথে কি করি? অনেক দিন ধরে কোনো মানুষের মাংস খাইনি। খাবো তোমাকে? হ্যাঁ বলো, খাবো কি তোমাকে? ডাইনির কথা শুনে বিক্রম অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার কাছে নিজের প্রাণের জন্য মিনতি করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মারব না।
এবার এই কান্নার মিনতি বন্ধ করো। এমনিতেও আমার আজকে মানুষ খাওয়ার একটুও মুড নেই, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে এইভাবে ফ্রিতে ছাড়বো না। এর বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে, তবেই তোমার প্রাণ বাঁচতে পারে। হ্যাঁ, কাজ? কি কাজ? আমি সব কিছু করতে রাজি, আমাকে মেরো না। আমি এখানে বহু বছর ধরে আমার মেয়ের সাথে একা থাকছি। আগে আমার ভূতপতিও আমার সাথেই থাকতো, কিন্তু একদিন তোমার মতন কয়েক মানুষ এখানে গবেষণা করতে আসলো, আর আমার ভূতপতিকে ধরে নিয়ে গেল। তখন থেকে সে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে আমি সেগুলো জানি না। তো তুমি কি চাও, আর আমি তোমার কি সাহায্য করতে পারবো? সাহায্য হলো যে তুমি আমার পতি হয়ে যাও, যাতে আমার মেয়ে তার জন্মদিন ভালো করে মানাতে পারে। ডাইনির কথা শুনে বিক্রম অনেক ভয় পেয়ে যায়। আরে আমি তো ইয়ার্কি করছিলাম। দেখো, আজকে আমার মেয়ের জন্মদিন আছে। ও নিজের বাবার কথা বারবার মনে করছে। তার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। তুমি তার নকল বাবা হয়ে যাও, যাতে ও নিজের জন্মদিন মানাতে পারে। তারপর আমি তোমাকে যেতে দেব, ঠিক আছে? ও ঠিক আছে, যদি নাটক করতে হবে তাহলে আমি রাজি, কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি আমাকে যেতে দেবে, না হলে কিন্তু আমি সব সত্যি বলে দেব। হ্যাঁ, কথা দিলাম। চলো এবার আমার জাদু দিয়ে আমি তোমাকে ভূতের মতন বানিয়ে দিই, যাতে ও বুঝতে পারে না যে তুমি মানুষ আছো। কিন্তু তোমার মেয়ে তো তোমার স্বামীকে চিনবে, তাই না? ও বুঝতে পারবে না আমি সেটা নই। না, ওর বাবাকে যখন মানুষ নিয়ে গিয়েছিল তখন ও অনেক ছোট ছিল, তাই ওর নিজের বাবার চেহারা ঠিক করে মনে নেই। তারপর ডাইনি বিক্রমকে ভূতের মতন বানিয়ে দেয়, আর দুজনে ইগলুর ভেতরে চলে যায়। আমার সোনা ডাইনি মেয়ে, দেখো কে এসেছে। তোমার বাবা এসেছে। বাবা, এবার তো তুমি খুশি। বিক্রমকে দেখে ডাইনির মেয়ে অনেক খুশি হয়ে যায় আর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বাবা, অবশেষে তুমি চলে এলে। আমি তোমাকে কত মিস করলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা? তুমি জানো আমি এখনো নিজের জন্মদিনও উদযাপন করিনি। বিক্রম ডাইনির মেয়ের সাথে অনেক খেলে আর অনেক গল্প করে। ডাইনিও এইসব দেখে অনেক খুশি হয়। চলো এবার কেকটা কেটে নাও, অনেক হলো তোমার মাস্তি। এবার তো বাবাও চলে এসেছে, এবার এসে নিজের কেক কেটে নাও। বিক্রম মনে মনে ভাবতে থাকে যে ও কত তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যাবে। ডাইনি আর তার মেয়ের সাথে বসে ও অনেক ভয় পেতে থাকে, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য তার কাছে অন্য কোনো উপায় ছিল না। তখনই ডাইনি পোকামাকড় দিয়ে বানানো একটা কেক নিয়ে আসে। এসো মিলে কেকটা কাটি। এসো পাপা, আজ কত বছর পরে তুমি আমার সাথে মিলে আমার জন্মদিনে আমার বার্থডে মানাবে। চলো মিলে এই কেকটা কাটি। বিক্রম নিজের মনকে বোঝায় আর সেই মাকড়সার কেকটা কাটে। তারপর ডাইনি আর তার মেয়ে কেকটা খায়। বাবা এটা নাও, তুমিও তো কেকটা খাও। না সোনা, আজকে বাবা কেক খাবে না, তার পেট ভরা আছে। তুমি কেকটা রেখে দাও, কিছুক্ষণ পরে খেয়ে নেবে। কি বলো গো? এইভাবে অনেকক্ষণ কেটে যায় আর ডাইনির মেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুমানোর পর বিক্রম ডাইনিকে বলে, তোমার মেয়ে শুয়ে পড়েছে, এটাই ভালো সুযোগ যে আমি চলে যাই, না হলে ও আমায় যেতে দেবে না। ও ও, শুধু ও? দেখো আমি বলছি, আমি কিন্তু তোমার কথা রেখেছি, আর তোমার মেয়ে জন্মদিন ভালো করে মানিয়েছে। এবার আমাকে বাড়ি ফিরতে দাও, আমার বউ বাচ্চা আমার অপেক্ষা করছে হয়তো। কথা? কেমন কথা? ভূত আর ডাইনিও কোনো প্রতিশ্রুতি পূরণ করে কি? ডাইনির কথা শুনে বিক্রম কাঁদুভাব হয়ে যায়। ভয় পেও না, আমি তো ঠাট্টা করছিলাম। তুমি আমার মেয়েকে খুশি করে আমার অনেক সাহায্য করেছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি তোমাকে এখান থেকে যেতে দেব। যাও, নিজের ঘরে যাও, কিন্তু মনে রেখো এখানে কোনোদিন ফিরে এসো না। এটা আমার ঘর। আমি আমার মেয়ের সাথে এখানে শান্তিতে থাকতে চাই। তারপর ডাইনি আবার বিক্রমকে মানুষের রূপে ফিরিয়ে দেয় আর বিক্রম নিজের ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে পুরো গল্পটা নিজের বউকে বলে।
এবার ডাইনি আর তার মেয়ে নিজের ভুতুড়ে ইগলুতে হাসি খুশি থাকতে লাগে আর বিক্রম নিজের ঘরে হাসি খুশি থাকে।